প্রাচীনকালে মানুষ জঙ্গলে বসবাস করত। তারা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টায় নদীর তীরবর্তী এলাকায় গিয়ে বসবাস করা শুরু করলো। সেখানে একটা সভ্যতা ডেভেলপ হলো, সেটা হয়ে গেল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা হুট করে শেষ হয়ে গেল। এই শেষ হয়ে যাওয়ার পিছনে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন রকম মত প্রদর্শন করেছেন। এই সভ্যতাটা শেষ হওয়ার পিছনে মার্টিন হুইলার বলেছেন যে আর্যরা এসে বাইরে থেকে অ্যাটাক করেছে, আর এদের কাছে লোহা ছিল না। আর্যদের কাছে লোহা ছিল। বেসিক্যালি কি, এদের কাছে তামা ছিল, তাম্রপ্রস্তর যুগ ছিল। তারপরে বেসিক্যালি এরা কী হলো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হয়ে গেল। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কাছে কি বেসিক্যালি লোহা ছিল না, আর আর্যদের কাছে লোহা ছিল। তারা এসে এদের উপর আক্রমণ করে এদেরকে শেষ করে ফেলেছে। এটা বলতে চেয়েছেন মার্টিন হুইলার আর গার্ডেন চাইল্ড। এই দুটো ঐতিহাসিকবিদ মনে করেছেন যে বাইরে থেকে আর্যরা এসে এদেরকে অ্যাটাক করে এদের মেরে ফেলে। আচ্ছা, আর এখানে স্যার জন মার্শাল, যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড ছিলেন, বেসিক্যালি মানে তোমার 1921 সালে যার আন্ডারে বেসিক্যালি দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতাটা খুঁজে বার করেছিল, এই জন মার্শাল বেসিক্যালি কী বলেছেন, প্রশাসনিক অস্থিরতার কারণে এই সভ্যতাটা শেষ হয়। আচ্ছা, ম্যাকি কী বলেছেন, ম্যাকি আর এসআর রাও এরা বলেছেন বন্যা হয়েছিল, বন্যার কারণে সমস্ত সভ্যতাটা শেষ হয়ে যায়। আচ্ছা, আর.এল. স্টাইলিন আর অমলানন্দ ঘোষ এরা কি বলেছেন, ক্লাইমেট চেঞ্জ। ধরো হুট করে তোমার মানে আমাদের এখন টেম্পারেচার আছে ধরো 35-30, বুঝতে পারছো, এইরকম টেম্পারেচার আছে। হুট করে ধরো ক্লাইমেট চেঞ্জ হয়ে হুট করে ধরো 100 ডিগ্রি টেম্পারেচার চলে গেল, টেম্পারেচার হুট করে বেড়ে গেল, আমরা কেউ বাঁচতে পারবো? বাঁচা সম্ভব না। এইরকম টেম্পারেচার ক্লাইমেট চেঞ্জের কারণে মারা গেছে, এরকম বলেছেন কে, আর.এল. স্টাইলিন আর অমলানন্দ ঘোষ। আচ্ছা, কেইউ আর কেনেডি কী বলেছেন, প্যান্ডামিক হয়েছিল, প্যান্ডামিকের কারণে মানে মারা যায়। বলতে গেলে হয়তো কোথাও মহামারী ছড়িয়ে গেছে, ধরো কলেরা, এই টাইপের প্যান্ডামিক ছড়ানোর কারণে শেষ হয়ে গেছে এই সভ্যতাটা। বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন রকমের মতামত আছে। আচ্ছা, এইবারে দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হওয়ার পরে বেসিক্যালি কী হয়, বৈদিকেরা সভ্যতা শুরু হয়, বৈদিক সভ্যতা শুরু হয়। বৈদিক সভ্যতা বেসিক্যালি কী হয়, ঋগ্বৈদিক সভ্যতা শুরু হয়। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হওয়ার পরে ঋগ্বৈদিক সভ্যতা শুরু হয়। আর এই ঋগ্বৈদিক সভ্যতা শুরু হয় এটা কোথা থেকে জানা যায়, বেসিক্যালি জানা যায় এটা ঋগ্বৈদিক লিটারেচার থেকে। এই ঋগ্বৈদিক এরার সম্বন্ধে সমস্ত কিছু জানা যায়। আচ্ছা, এর টাইম পিরিয়ড কী ছিল, 1500 বিফোর ক্রাইস্ট থেকে 1000 বিফোর ক্রাইস্ট পর্যন্ত। অনেক বইয়ে এর মধ্যে মানে তোমার টাইম পিরিয়ডের অনেক ডিফারেন্সিয়েট দেখতে পাবে। আচ্ছা, যাই হোক, এটা ছিল কি, প্রথমে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা কেমন সভ্যতা ছিল, এটা নগরীয় সভ্যতা, আরবান সিভিলাইজেশন ছিল। তারপরে কী হলো, বৈদিকেরা, এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি গ্রামীণ সভ্যতা। আচ্ছা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হওয়ার পরে বেসিক্যালি কী এলো, ঋগ্বৈদিকেরা বেসিক্যালি বৈদিকেরা বলা হয়। বৈদিকেরাকে আবার বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা যায়, একটা ঋগ্বৈদিকেরা আর একটা লেটার বৈদিকেরা। আচ্ছা, এখন দেখব প্রথমে আসবে বেসিক্যালি ঋগ্বৈদিকেরা, তারপরে আবার আসবে লেটার বৈদিকেরা। ঋগ্বৈদিক লিটারেচার থেকে এই ঋগ্বেদের সম্বন্ধে জানা যায়। আচ্ছা, ঋগ্বৈদিক লিটারেচার থেকে জানা যায় যে এই মানে যে আর্যরাই এই ঋগ্বেদ স্থাপন করেন। মানে বুঝতে পারছো যেটা বলতে চাইছি, ঋগ্বৈদিক এরা স্টার্ট করেন আর্যরা। আর্য শব্দের অর্থ শ্রেষ্ঠ। আর্যরা এই মানে তোমার বেসিক্যালি সভ্যতাটা শুরু করে। আর্য শব্দের অর্থ কি, শ্রেষ্ঠ। আচ্ছা, বেসিক্যালি এই আর্য শব্দটা এই ঋগ্বৈদিক লিটারেচার আছে না, এর মধ্যে 3 বার পাওয়া গেছে। আর্য শব্দটা ঋগ্বৈদিক লিটারেচারের মধ্যে 3 বার পাওয়া গেছে। আচ্ছা, আমরা যে এখন হিস্ট্রিটা পড়বো সেটা কোন হিস্ট্রি? আগে দেখেছি মানুষ জঙ্গলে বসবাস করতো, তারা শিকার করে খেত, তাদের কোনো অস্তিত্ব মানে বেসিক্যালি কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। বেসিক্যালি ওগুলো পুরোপুরি অনুমানের ওপর ভিত্তি করে সেই হিস্ট্রিটা কী হয়ে যাচ্ছে, বেসিক্যালি প্রি হিস্ট্রি। প্রোটো হিস্ট্রিটা কী হয়ে যাচ্ছে, কিছু প্রমাণ পাওয়া গেছে কিন্তু সেটা পড়া যায় না। যেমন পিক্টোগ্রাফিক লিপি ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, যদি বোঝার চেষ্টা করো, ওখানে পিক্টোগ্রাফিক লিপি ছিল। পিক্টোগ্রাফিক লিপি কেমন লেখা থাকে, ওটা রাইট থেকে লেফটে লেখা থাকে, আর ওটা ইমেজের ফর্মে থাকতো। রক পেন্টিং মনে পড়ছে, ভীমবেটিকা রক পেন্টিং, যেটা মধ্যপ্রদেশের রায়সেন ডিস্ট্রিক্টে অবস্থিত, সেটা যেটা 2003 সালে বেসিক্যালি কী হয়, মানে 2003 সালে ওয়ার্ল্ডের মানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অ্যাড করা হয়। আচ্ছা, যাই হোক, ওর ব্যাপারে অস্তিত্ব পরের মানে আগের লেকচারে দেখা আছে। এখন দেখো বেসিক্যালি কী হচ্ছে, আমরা দেখব এখন বেসিক্যালি হিস্টোরিক হিস্ট্রি, যেটাতে রিটেন প্রমাণ পাওয়া গেছে এবং লেখা আছে কিন্তু সেটা পড়াও গেছে। এটা হয়ে যাচ্ছে হিস্টোরিক এরা। এই হিস্টোরিক এরাতে আমরা এখন বেসিক্যালি পড়বো হিস্টোরিক হিস্ট্রি। আচ্ছা, বেসিক্যালি এই হিস্টোরিক হিস্ট্রির ফাউন্ডার কারা, আর্যরা। আর্য শব্দের অর্থ কি, শ্রেষ্ঠ। আর্য শব্দটা ঋগ্বৈদিক লিটারেচারে কতবার লেখা আছে, 3 বার লেখা আছে। বেদ শব্দের অর্থ কি, বেদ শব্দের অর্থ নলেজ, জ্ঞান। আর্যরাই এই মানে ঋগ্বৈদিক মানে এরা সূচনা করেন। আর্য শব্দের অর্থ কি, শ্রেষ্ঠ। আর এই বৈদিক সাহিত্যকে কি বলা হয়, শ্রুতি সাহিত্য।
বৈদিক সাহিত্য বেসিক্যালি শুনে শুনে লেখা হতো, শুনে শুনে পরম্পরা মনে রাখার চেষ্টা করতো, যার কারণে এটাকে কী বলা হয়, শ্রুতি সাহিত্যও বলা হয়, বৈদিক সাহিত্যকে শ্রুতি সাহিত্যও বলা হয়। আচ্ছা, বঙ্কোজকই ইনস্ক্রিপশন, একটা বঙ্কোজকই ইনস্ক্রিপশন পাওয়া গেছে। এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে তুর্কিতে, ওয়েস্ট এশিয়াতে একটা তুর্কিতে বেসিক্যালি বঙ্কোজকই ইনস্ক্রিপশন থেকে এখানে মানে বিভিন্ন দেবতাদের ব্যাপারে জানা গেছে। এখানে ইন্দ্রদেবের বর্ণনা পাওয়া গেছে, এখানে বরুণদেবের বর্ণনা পাওয়া গেছে, কিন্তু অগ্নিদেবের বর্ণনা পাওয়া যায়নি। এই ইনস্ক্রিপশনটা বেসিক্যালি C14 যে কার্বন ডেটিং করে বোঝা গেছে যে বেসিক্যালি এটা 1400 বিফোর ক্রাইস্ট, মানে তোমার এত বছর আগের গল্প ছিল, ঘটনা। বঙ্কোজকই ইনস্ক্রিপশন কোথায় পাওয়া গেছে এটা মনে রাখবে, তুর্কিতে পাওয়া গেছে বঙ্কোজকই ইনস্ক্রিপশন, ওয়েস্ট এশিয়া। আচ্ছা, বিভিন্ন ঐতিহাসিকরা বলেছেন আর্যরা কোথা থেকে এসছেন, সেটা নিয়েও বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন রকম মত প্রদর্শন করেছেন। হোম অফ আরিয়ান্স একটা পার্সিয়ান গ্রন্থ আছে, গ্রন্থটার নাম জিন্দ আবেস্তা। পার্সিয়ান গ্রন্থটার নাম কি? জিন্দ আবেস্তা। জিন্দ আবেস্তা গ্রন্থে জানা গেছে যে আর্যরা সপ্ত সিন্ধু রিজিয়ন থেকে এসছে। সপ্ত সিন্ধু রিজিয়ন বেসিক্যালি কোনটা? এটা বেসিক্যালি তোমার কোন এরিয়া? এটা বেসিক্যালি 7টা যে নদী, সিন্ধু, ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলজ, তারপরে যে ঘগ্গর নদী আছে, সরস্বতী নদী, যেটা শুকিয়ে গেছে বর্তমানে, অতদূর পর্যন্ত এর বিস্তৃত ছিল সপ্ত সিন্ধু রিজিয়ন। ওইখান থেকে আর্যরা ভারতে এসছে, ওখানে ওরা মানে বেসিক্যালি বসবাস করা শুরু করে। জিন্দ আবেস্তা গ্রন্থ থেকে এটা পাওয়া গেছে। আচ্ছা, তারপরে এবারে দেখো ডক্টর সম্পূর্ণানন্দ আর অবিনাশ চন্দ্র, ডক্টর সম্পূর্ণানন্দ আর ডক্টর অবিনাশ চন্দ্র এরা বলেছেন আর্যরা সপ্ত সিন্ধু রিজিয়ন থেকে ভারতে এসছে। এরাও বলেছে সপ্ত সিন্ধু রিজিয়ন থেকে আর্যরা ভারতে এসছে। এছাড়া বালগঙ্গাধর তিলকের একটা বই আছে, বারবার পরীক্ষায় আসে, আর্কেটিক হোম অফ বেদা কার লেখা? আর্কেটিক হোম অফ বেদা কার লেখা? বালগঙ্গাধর তিলকের লেখা। আর এই বালগঙ্গাধর তিলক কী বলেছেন? আর্যরা কোথা থেকে এসছে? আর্যরা এসছে নর্থ পোল থেকে এসছে। আর্যরা নর্থ পোল থেকে ভারতে এসছে, এটা কে বলেছেন? বালগঙ্গাধর তিলক। মনে রাখবে আর্কেটিক হোম অফ বেদা কার লেখা? বালগঙ্গাধর তিলকের লেখা। বালগঙ্গাধর তিলক কী বলেছেন? নর্থ পোল থেকে আর্যরা ভারতে এসছে। আচ্ছা, এছাড়াও দয়ানন্দ সরস্বতীর একটা বই আছে, দয়ানন্দ সরস্বতীর বইটার নাম কি? সত্যার্থ প্রকাশ। বারবার পরীক্ষায় আসে, সত্যার্থ প্রকাশ কার লেখা? এটা দয়ানন্দ সরস্বতীর লেখা। এই দয়ানন্দ সরস্বতী কী বলেছেন? আর্যরা মানে তিব্বত রিজিয়ন থেকে ভারতে এসছে, তিব্বত রিজিয়ন থেকে আর্যরা ভারতে এসছে। আর এই আর্য সমাজের স্থাপনা কে করেন? দয়ানন্দ সরস্বতী। বারবার পরীক্ষায় আসে, আর্য সমাজের স্থাপনা কে করেন? দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের স্থাপনা করেন। আর্য সমাজের স্থাপনা করেন কে? দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতীর একটা বই আছে সত্যার্থ প্রকাশ নামের। ইনি বলেছেন তিব্বত রিজিয়ন থেকে আর্যরা ভারতে এসছে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও গঙ্গানাথ ঝাঁ কী বলেছেন? গঙ্গানাথ ঝাঁ বলেছেন আর্যরা ব্রহ্মর্ষি দেশ থেকে ভারতে এসছে। এছাড়া এলডি কলা কী বলেছেন? এলডি কলা বলেছেন জম্মু কাশ্মীর মানে তোমার কাশ্মীর আর হিমালয় রিজিয়ন থেকে আর্যরা ভারতে এসছে। আর ম্যাক্স মুলার কী বলেছেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাক্স মুলার কী বলেছেন? ম্যাক্স মুলার বলেছেন সেন্ট্রাল এশিয়ার একটা দেশ আছে ব্যাকটিয়া, এই ব্যাকটিয়া নামক দেশ থেকে আর্যরা ভারতে এসছে। বেসিক্যালি বৈদিক এরাকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি, আমি যেটা বলছিলাম, বৈদিক এরাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ঋগ বৈদিক এরা আর একটা হয়ে যাচ্ছে লেটার বৈদিক এরা। একটা হয়ে যাচ্ছে ঋগ বৈদিক এরা আর একটা হয়ে যাচ্ছে লেটার বৈদিক এরা। এক সেকেন্ড। একটা ঋগ বৈদিক এরা আর একটা হয়ে যাচ্ছে লেটার বৈদিক এরা। ঋগ বৈদিক এরার মধ্যে পড়ে যাচ্ছে কি? আর্লি বৈদিক এরা। আর্লি বৈদিক এরার মধ্যে শুধু ঋগ বৈদ পড়ে যাচ্ছে। আর লেটার বেদার মধ্যে পড়ে যাচ্ছে কি? সামবেদা। সামবেদা, যজুর্বেদা, অথর্ববেদা, এই তিনটে বেদা একসঙ্গে পড়ে যাচ্ছে। আচ্ছা, ঋগ বৈদিক লিটারেচার মানে যদি বলা হয় ঋগ বৈদিক লিটারেচার থেকে ঋগ্বেদের মানে ব্যাপারে জানা যায়, ঋগ বৈদিক এরা শুরু হয় বেসিক্যালি 1500 বিফোর ক্রাইস্ট থেকে 1000 বিফোর ক্রাইস্টের মধ্যে। লেটার বৈদিক এরা কত সাল থেকে শুরু হয়? এটা 1000 থেকে 600 বিফোর ক্রাইস্ট পর্যন্ত এর স্টার্ট হয়, মানে এর টাইম পিরিয়ড ছিল। আচ্ছা, অনেক জায়গায় বলা আছে যে এই মানে তোমার আর্লি বৈদিক এরাতে মানে ঋগ বৈদিক এরাতে এরা মানে আর্যরা বেসিক্যালি আয়রনের ব্যবহার জানতো না। তারপরে আবার জানা গেছে যে লেটার বৈদিক এরাতে এরা জানতো। কিন্তু এটা যদি হয় তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতনের পিছনে আর্যরা কী করে এলো, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। বেসিক্যালি আর্যরা মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কেন শেষ হয়েছে তার পিছনে এখনও পর্যন্ত কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, কোনো মানে সঠিক প্রমাণ পাওয়া যায়নি এখনও পর্যন্ত। ওটা নিয়ে এখনও মানে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে, বুঝতে পারছো? যাই হোক, এই জিনিসটা মানা হয়েছে। আবার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের গল্প আলাদা ছেড়ে দাও। এখানে যদি দেখো ঋগ বৈদিক এরাতে আয়রনের ব্যবহার জানতো না মানুষ, লেটার বৈদিক এরাতে আয়রনের ব্যবহার জানতো। আচ্ছা,
ঋগ্বেদ সবথেকে ওল্ডেস্ট বেদা, এটাকে ওয়ার্ল্ডের মানে তোমার ওয়ার্ল্ডের ওল্ডেস্ট টেক্সট বলা হয়। আচ্ছা, যদি বলা হয় ওয়ার্ল্ডের ওল্ডেস্ট টেক্সট মানে টেক্সট কী হয়ে যাচ্ছে বেসিক্যালি ঋগ্বেদ। ওয়ার্ল্ডের ওল্ডেস্ট টেক্সট কী হয়ে যাচ্ছে এই বেসিক্যালি ঋগ্বেদ। আচ্ছা, তারপরে দেখো এটা বেসিক্যালি কোথায় স্থাপনা হয়, এটা স্থাপনা হয় বেসিক্যালি ঋগ্বৈদের লোকেরা কোথা থেকে আসে, সপ্ত সিন্ধু রিজন থেকে ভারতে আসে। আর এরা বেসিক্যালি হিরণ্যানী নদী, সিন্ধু নদীকে কী নামে ডাকা হতো ঋগ্বৈদিক এরাতে, হিরণ্যানী নদী বলে ডাকা হতো। সরস্বতী নদী কি এখন বর্তমানে ঘগ্গর নদী নামে পরিচিত। এই হিরণ্যানী নদী থেকে সরস্বতী নদী পর্যন্ত এটা বিস্তৃতি ছিল। আচ্ছা, লেটার বৈদিক এরাতে বেসিক্যালি কী হয়, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এই তিনটে ব্যাপারে মানে জানা যায়। উত্তর বৈদিক কাল হিসেবে বলা হয় ওটাকে। ঋগ্বেদ সবথেকে ওল্ডেস্ট, এটা সপ্তসিন্ধু রিজনের মানে বেসিক্যালি 7টা নদীর তীরে ডেভেলপ হয়েছিল। এই ঋগ্বেদে টোটাল 10খানা মণ্ডল আছে, 10টা মণ্ডল আছে ঋগ্বেদে। আচ্ছা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে বেসিক্যালি অনেকগুলো নদীর ব্যাপারে বর্ণনা করা আছে। যে সপ্তসিন্ধু রিজিয়নের নদীর কথা বলা আছে, নদীগুলো যদি দেখো, নদীগুলো বিভিন্ন রকম নামে ডাকা হতো। এখন যা নাম আছে ঋগ্বৈদিক এরাতে তার আলাদা নাম ছিল, সেই নামগুলো বারবার পরীক্ষাতে আসে। আচ্ছা, একটা নদী এসছে বেসিক্যালি, মানে তোমার বুঝতে পারছো আফগানিস্তানের ওই সাইড থেকে একটা নদী এসছে কাবুল, বুঝতে পারছো কাবুল, মানে কাবুল থেকে এসছে কুভা। আচ্ছা, এইবারে দেখো সিন্ধু নদীকে কী নামে ডাকা হতো, হিরণ্যানী নদী। সিন্ধু নদীর নাম কী ছিল ঋগ্বৈদিক লিটারেচারে, হিরণ্যানী। ঝেলাম নদীর নাম কি, বিতস্তা। চেনাব নদীর নাম অস্কানি। রাবি নদীর নাম পরশরানী। মোস্ট ইম্পর্টেন্ট, রাবি নদীর তীরে বেসিক্যালি যুদ্ধ হয়, 10 রাজার যুদ্ধ হয়, একটা যুদ্ধ হয় মানে এই টাইম পিরিয়ডে, সেটার ব্যাপারে বর্ণনা করা আছে এই রাবি নদীর তীরেই হয়েছিল। রাবি নদীকে কী নদী বলা হয়, এটাকে পরশরানী নদী বলা হয়, পরশরানী নদী। আচ্ছা, ব্যাসের নাম কি, বিপাশা। ব্যাসের নাম কি ছিল, ব্যাস নদীর নাম কি ছিল, বিপাশা। সতলজ নদীর নাম শতদ্রি। এই সময় এরা সরস্বতী নদীকে মানে পূজা করতো, আর এরা এই সরস্বতী নদীকে কি বলতো, নদীতমা, মাততমা, দেবীতমা, অম্বিতমা, এতগুলো নামে এরা ডাকতো। আর বর্তমানে ঘগ্গর নদী শুকিয়ে গেছে তোমরা জানো। আচ্ছা, এই সরস্বতী নদী এদের কাছে পবিত্র নদী হিসেবে ছিল, যেটা বর্তমানে ঘগ্গর নদী, বুঝতে পারছো। ঋগ্বৈদিক লিটারেচারে মানে তোমার যদি দেখো যমুনা নদীর বর্ণনা সবথেকে বেশি পাওয়া যায়। 3বার এই মানে লিটারেচারে 3বার বর্ণনা করা আছে যমুনা নদীর কথা। গঙ্গা নদীর বর্ণনা একবার আছে। 31টা টোটাল নদী আছে আমাদের ভারতে, 31টা নদীর 25খানা নদীর বর্ণনা আছে এই ঋগ্বৈদিক লিটারেচারে। এর মধ্যে বেসিক্যালি সর্বাধিক পাওয়া যায় হিরণ্যানী নদীর ব্যাপারে। হিরণ্যানী নদী বেসিক্যালি এদের মানে তোমার ইকোনমিক ক্যাপিটাল ছিল, এখানে ব্যবসা বাণিজ্যের জন্য সবথেকে মানে বেশি ব্যবহার করা হতো এই হিরণ্যানী নদীকে। আচ্ছা, এই ব্যাপারে কোথা থেকে জানা যায়, এর ব্যাপারে জানা যায় বেসিক্যালি নদী সূক্ত থেকে। নদী সূক্ত কোথায় আছে, 10 নম্বর মণ্ডলে নদী সূক্তের বর্ণনা আছে, 10 নম্বর মণ্ডলে নদী সূক্তের বর্ণনা আছে। পুরুষ সূক্ত, নদী সূক্ত বেসিক্যালি এইসবের ব্যাপারে বর্ণনা আছে 10 নম্বর মণ্ডলে। বারবার মনে রাখবে, মানে বলছি মনে রাখবে, নদী সূক্তের মধ্যে আবার তোমার ওয়ার্ক বাই প্রফেশনের গল্প আছে, মানে যে যেমন কাজ করবে সেরকম মানে তার বর্ণ হবে, জাতি হবে। আচ্ছা, পরবর্তীকালে লেটার বৈদিক এরাতে এই জাতি সিস্টেমটা আবার কাস্ট সিস্টেমে মানে ডিভাইড হয়ে যায়। জিনিসটা যদি বোঝার চেষ্টা করো বুঝতে পারবে। আচ্ছা, এরা বেসিক্যালি হিমালয়কে কী বলতো, মুজবন পর্বত বলে ডাকতো। আর হিমালয় পর্বতের মধ্যে বেসিক্যালি সোম পাওয়া যেত, সোমরস, আর এরা সোমরস পান করতো। হিমালয় পর্বতে সোমদেবতার বর্ণনা মানে সোমরস পাওয়া যেত, আর মানে সোমদেবতার বর্ণনাও এখানে আছে, সোমদেবতার বর্ণনা আছে 9 নম্বর মণ্ডলে। আচ্ছা, এছাড়াও এখানে সমুদ্রদেবের বর্ণনা করা আছে, সমুদ্রদেবের বর্ণনাও করা আছে। আফগানিস্তানে 4টে নদী খুব ইম্পর্টেন্ট নদী, ঋগ্বৈদিক লিটারেচারে এই 4টে নদীর বর্ণনা পাওয়া যায়। কুভা, কুররাম, গোমাল, সুবাস্তু, এই 4টে নদীর বর্ণনা পাওয়া যায় ঋগ্বৈদিক লিটারেচার থেকে। আফগানিস্তানের নদী কুভা, কুররাম, গোমাল, সুবাস্তু। ঋগ্বৈদিক এরার ক্ষেত্রে বেসিক্যালি যদি দেখো এর টাইম পিরিয়ড কী বলেছি, 1500 থেকে 1000 বিফোর ক্রাইস্ট। অনেক বই অনেক রকম পাবে, যাই হোক আমি যেটা বলছি বেসিক্যালি 1500 থেকে 1000 বিফোর ক্রাইস্ট। এটা সবথেকে ওয়ার্ল্ডের ওল্ডেস্ট টেক্সট বলে মনে করা হয়, ওয়ার্ল্ডের ওল্ডেস্ট টেক্সট ঋগ্বৈদিক মানে তোমার ঋগ্বেদ। আচ্ছা, যদি বলা হয় কালচার, এই সময় কী করা হতো, এই সময় যজ্ঞ করা হতো, এই সময় এরা আহুতি দিত, যজ্ঞ করতো। আচ্ছা, কী করতো, তারপরে এরা দেবতাদের স্তুতি বলতো। দেবতাদের স্তুতিকে কী বলা হতো, শ্লোক বলা হতো। দেবতাদের মানে জপ করাকে কী বলা হতো, শ্লোক বলতো। এরা বিভিন্ন রকমের শ্লোক বলতো। এই ঋগ্বৈদিক এরাতে বেসিক্যালি 10খানা মণ্ডলের বর্ণনা করা আছে, আর এখানে 1028টা স্ট্যাঞ্জা আছে। 1028টা স্ট্যাঞ্জার মধ্যে তোমরা যদি দেখো 11টা আছে বালখিল্য সূক্ত, 11টা মানে তোমার যদি দেখো 1028টা তোমার কী আছে,
আমি বেসিক্যালি মনে রেখেছি 10-28 10টা তোমার বেসিক্যালি কী আছে, 10টা আছে মণ্ডল, 10-28 বেসিক্যালি আছে স্ট্যাঞ্জা, 10-28 আছে বেসিক্যালি স্ট্যাঞ্জা। এর মধ্যে আছে 11খানা বালখিল্য সূক্ত, 11খানা আছে বেসিক্যালি বালখিল্য সূক্ত। বালখিল্য সূক্ত কটা আছে? 11টা। আচ্ছা, এর মধ্যে শ্লোক আছে কটা? এর মধ্যে শ্লোক আছে 10,580খানা শ্লোক আছে, 10,580খানা শ্লোক আছে। শ্লোককে কী বলা হয় ইংলিশে? হাইমস। আচ্ছা, এর মধ্যে বেসিক্যালি যদি দেখো 118টা রিপিটেড শ্লোক আছে, 118টা রিপিটেড শ্লোক। যদি বলা হয় মানে নন রিপিটেড শ্লোক কটা আছে? 10,462খানা নন রিপিটেড শ্লোক আছে। ঋগ্বৈদিক এরাতে পুরোহিতদের কি বলা হতো? ঋগ্বৈদিক এরাতে পুরোহিতদের বলা হতো হোত্রা। আচ্ছা, 9 নম্বর মণ্ডলে কার বর্ণনা করা আছে? 9 নম্বর মণ্ডলে সোমদেবতার ব্যাপারে বর্ণনা করা আছে। 9 নম্বর মণ্ডলে কার ব্যাপারে বর্ণনা করা আছে? সোমদেবতার ব্যাপারে বর্ণনা করা আছে। এছাড়াও 3rd মণ্ডলে গায়ত্রী মন্ত্রের বর্ণনা করা আছে। গায়ত্রী মন্ত্র কার মন্ত্র? সূর্যদেবের মন্ত্র। গায়ত্রী মন্ত্র কার মন্ত্র? সূর্যদেবের মন্ত্র। যাই হোক, এটা কে লিখেছিলেন? এটা লিখেছিলেন বিশ্বমিত্র। বিশ্বমিত্র এই 3rd মণ্ডলটা লিখেছিলেন। 3rd মণ্ডল কে লিখেছিলেন? বিশ্বমিত্র। আচ্ছা, 10 নম্বর মণ্ডল কি আছে? 10 নম্বর মণ্ডলে যদি দেখো, 10 নম্বর মণ্ডলে পুরুষ সূক্তের ব্যাপারে বর্ণনা করা আছে। 10 নম্বর মণ্ডলে কি আছে? পুরুষ সূক্তের ব্যাপারে বর্ণনা করা আছে। আর 10 নম্বর মণ্ডলটা সবথেকে নতুন মণ্ডল বলে মনে করা হয়। এখানে বলা আছে বেসিক্যালি, মানে এখানে ওই 10 নম্বর মণ্ডলে আরও একটা মানে আছে বেসিক্যালি নদী সূক্ত। নদী সূক্তের মধ্যে কী বলা আছে? ওয়ার্ক বাই প্রফেশন, মানে যে যেমন কাজ করবে। ধরো রাজার ছেলে, সে ধরো মানে তোমার মানে কারো সেবা করছে, হয়তো সে সেবা করছে, সে শূদ্র হয়ে গেল। সে চাষবাস করছে, সে শূদ্র হয়ে গেল। একটা শূদ্র ছেলে, সে হয়তো ধরো মানে টিচার হয়ে গেল, সে হয়তো পণ্ডিত হয়ে গেল। বুঝতে পারছো? মানে কি, যে যেমন কাজ করবে তার ভিত্তিতে তার বর্ণ হবে। যে যেমন কাজ করবে তার ভিত্তিতে বর্ণ হবে। রাজার ছেলে মানে তোমার চাষি হতেই পারে, সেক্ষেত্রে সে শূদ্র হয়ে গেল। আচ্ছা, যদি একটা ব্রাহ্মণের ছেলে ধরো একটা মানে তোমার বেসিক্যালি ব্যবসায়ী হলো, বৈশ্য হয়ে গেল। বুঝতে পারছো? সে যেমন কাজ করবে কাজের ভিত্তিতে তাকে নাম মানে সেরকমভাবে তাকে ডাকা হতো। কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ হয়ে যায়। আর বর্তমানে চেঞ্জ হয়ে গেছে সেটা পরের গল্প। সেটা মানে এখন যেটা বলতে চাইছি দেখো, লেটার বৈদিক এরাতেও চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা লেটার বৈদিক এরাতে চেঞ্জ হয়ে যায়। ঋগ্বৈদিক লিটারেচারে মানে বেসিক্যালি ওয়ার্ক বাই প্রফেশনের গল্প আছে। তারপরে বেসিক্যালি লেটার বৈদিক এরা যখন চলে আসবে তখন কী হবে? রাজার ছেলে রাজা হবে, পণ্ডিতের ছেলে পণ্ডিত হবে। বুঝতে পারছো? এই জিনিসটা হয়ে আসে। আচ্ছা, ওটা লেটার বৈদিক এরার কথা বলছি। ঋগ্বৈদিক এরাতে বেসিক্যালি সব ঠিকঠাকই ছিল। বুঝতে পারছো? ওয়ার্ক বাই প্রফেশন, যে যেমন কাজ করবে তার ভিত্তিতে তাকে তেমন মানে বর্ণ হিসেবে দেওয়া হবে। লেটার বৈদিক এরাতে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, 2nd মণ্ডলে কার বর্ণনা করা আছে? 2nd মণ্ডলে বেসিক্যালি ঋষি মণ্ডল। 2nd মণ্ডলটা কার? ঋষি মণ্ডল। 10 নম্বর আর হচ্ছে তোমার 1 নম্বর মণ্ডল বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? 1 আর 10 সব থেকে নতুন মণ্ডল হিসেবে মনে করা হয়। 2 আর 7 কী মনে করা হয়? সব থেকে পুরনো মণ্ডল। 2 আর 7 কী মনে করা হয়? পুরনো মণ্ডল। 7 নম্বর মণ্ডলে মানে বেসিক্যালি যদি দেখা যায় 7 নম্বর মণ্ডলে 10 রাজার যুদ্ধের ব্যাপারে বর্ণনা করা আছে। 10টা রাজার যে যুদ্ধ হয়েছিল তার ব্যাপারে বর্ণনা করা আছে এই 7 নম্বর মণ্ডলে। এটা মোস্ট ইম্পর্টেন্ট মণ্ডল। এই মণ্ডলটা যদি দেখো, এটা কোথায় হয়েছিল? বেসিক্যালি পরশনানী নদীর তীরে হয়েছিল যুদ্ধটা। যে যুদ্ধটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? পরশনানী নদীর তীরে হয়েছিল। আচ্ছা, যাই হোক, 7 নম্বর মণ্ডলে কী আছে? 7 নম্বর মণ্ডলে 10 রাজার যুদ্ধের ব্যাপারে বর্ণনা করা আছে। আর এই যুদ্ধটা কোথায় হয়েছিল? পরশনানী নদীর তীরে হয়েছিল। এইবারে আমরা দেখব কিছু মানে মণ্ডল কোন কোন ঋষি রচয়িতা করেছেন। 1 নম্বর মণ্ডল কে রচনা করেন? মধুছন্দা ঋষি, দীর্ঘতম ঋষি, ঋষি অঙ্গিরা। এই 3 জন ঋষি 1st মণ্ডল রচনা করেন। 2nd মণ্ডল কে রচনা করেন? 2nd মণ্ডল রচনা করেন গ্রাসমদ রচনা করেন, গ্রাসমদ ঋষি। 3rd মণ্ডল রচনা করেন বিশ্বমিত্র, গায়ত্রী মন্ত্র। বুঝতে পারছো? সূর্যদেবের মন্ত্র। তারপরে যদি দেখো 4th মণ্ডল কে রচনা করেন? 4th মণ্ডল রচনা করেন বামদেব। এখানে এগ্রিকালচারের ব্যাপারে বর্ণনা করা আছে, চাষবাসের ব্যাপারে বর্ণনা করা আছে। কোন মণ্ডলে? 4 নম্বর মণ্ডলে। 1 নম্বর মণ্ডল মধুছন্দা ঋষি, দীর্ঘতম ঋষি, অঙ্গিরা ঋষি। 2 নম্বর মণ্ডল গ্রাসমদ। 3rd মণ্ডল বিশ্বমিত্র। 4th মণ্ডল মানে বামদেব। 5th মণ্ডল কার? ঋষি অত্রি রচনা করেন 5th মণ্ডল, ঋষি অত্রি। এখানে অগ্নিদেবের ব্যাপারে বর্ণনা করা আছে, আর এটাকে লিখেছেন ঋষি অত্রি। 6 নম্বর মণ্ডলে কার? ঋষি ভরদ্বাজ মানে 6 নম্বর মণ্ডলে বর্ণনা করা আছে। আচ্ছা, 7 নম্বর মণ্ডলে কার বর্ণনা করা আছে? ঋষি বশিষ্ঠর বর্ণনা করা আছে, ঋষি বশিষ্ঠ। এখানে কি রচনা মানে কি আছে? বেসিক্যালি 10 রাজার যুদ্ধের ব্যাপারে বর্ণনা করা আছে। এটা সব থেকে ওল্ডেস্ট বলে মনে করা হয়, 2 আর 7। আচ্ছা, ঋগ্বৈদিক এরা
ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এই সমস্ত কিছুর সংকলনকর্তাকে, বেদের সংকলনকর্তা হয়ে যাচ্ছে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন, একে কি বলা হয়? ব্যাসদেব বলা হয়, ব্যাসদেব। এনাকে কি বলা হয়? ব্যাসদেব। এই যে বেদের সংকলনকর্তা কে? বারবার পরীক্ষায় এসে বেদের সংকলনকর্তা কে? ব্যাসদেব। বেদের সংকলনকর্তা কে? ব্যাসদেব। আচ্ছা, এনার ভালো নাম কি আছে? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। আচ্ছা, এইবারে যে মানে তোমার বাদবাকি ছিল সেটা একবার দেখে নাও। 7 নম্বর মণ্ডল কে রচনা করেন সেটা দেখে নেবে। আর বেসিক্যালি এই দেখো 8 নম্বর মণ্ডল কে রচনা করেন? এটা ঋষিকণ্ব এটা রচনা করেন। 9 নম্বর মণ্ডল রচনা করেন পওয়ান অঙ্গিরা এটা রচনা করেন 9 নম্বর মণ্ডল, পওয়ান অঙ্গিরা। 10 নম্বর মণ্ডলটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি দেখো, এর মধ্যে পুরুষ সূক্তের বর্ণনা করা আছে, নদী সূক্তের বর্ণনা করা আছে, সূর্য সূক্তের বর্ণনা করা আছে। এখানে ওয়ার্ক বাই প্রফেশনের ব্যাপারে বর্ণনা করা আছে। আচ্ছা, এই 10 নম্বর মণ্ডলে বেসিক্যালি ক্ষুদ্র সুক্তিও আর মহাসুক্তির ব্যাপারে বর্ণনা করা আছে। যে তোমরা দেখো যে মানে 7 নম্বর মণ্ডলে মানে যে যুদ্ধের কথা বলছিলাম, সেই যুদ্ধটা বেসিক্যালি কার মধ্যে হয়েছিল? এটা বেসিক্যালি ভরতজন কাবিলা আর বেসিক্যালি অন্য 10 রাজার মধ্যে হয়েছিল। ভরতজন কাবিলার হেড কে ছিল? রাজা সুদাস। আর বেসিক্যালি টোটাল 10খানা রাজার মধ্যে এই যুদ্ধটা হয়। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল রাভি নদীর তীরে। রাভি নদী তখন কি নামে ছিল? পরশুরানী নদীর তীরে হয়েছিল, পরশুরানী নদী। রাভি নদীকে তখন কি মানে ঋগ্বৈদিক লিটারেচারে কী নাম আছে? পরশুরানী নদী। আচ্ছা, এটা কোথায় হয়েছিল যদি বোঝার চেষ্টা করে দেখো, এটা পরশুরানী নদীর তীরে। আচ্ছা, এখানে ভারত কাবিলা আর পুরু কাবিলার মধ্যে বেসিক্যালি যুদ্ধটা হয়। ঋষি বশিষ্ঠ আর মানে তুমি বুঝতে পারছো, ঋষি বশিষ্ঠ আর বিশ্বমিত্র কী রচনা করেন? গায়ত্রী মন্ত্র রচনা করেন। আগে হেড কে ছিল? ঋষি বশিষ্ঠ। তাকে সরিয়ে এরা কি করতে চেয়েছিল? এরা চেয়েছিল বিশ্বমিত্রকে হেড করতে। যাই হোক, গুরু শিষ্যদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে এই ব্যাপারে নিয়ে, অনেক মানে যুদ্ধটা হয়। যুদ্ধের ফলস্বরূপ কি হয়? যুদ্ধের ফলস্বরূপ এই 10 রাজা হেরে যায়। যে মানে যেতে বেসিক্যালি রাজা সুদাস যুদ্ধ মানে জয় করে। আচ্ছা, এই মানে 10 রাজার মধ্যে বেসিক্যালি এরা আছে পঞ্চজন, অনু, মানে দুহা, পুরু, যদু, তুর্বাসু। এতটা লাগে না এগুলো, কিন্তু মনে রাখলে রাখতে পারো। আচ্ছা, ঋগ্বৈদিক লিটারেচারে মানে ঋগ্বৈদিক এরাতে বেসিক্যালি কিছু মহিলা ছিল, তারা খুব ইন্টেলিজেন্ট মহিলা। তারা বেসিক্যালি জুডিশিয়ারিতে পার্টিসিপেট করতো। কিছু মহিলা আছে তাদের কাছে শাস্ত্রাস্ত্রে বেসিক্যালি মানে ভালো পণ্ডিতও হেরে যেত। তাদের নাম কি? লোপামুদ্রা, সিক্তা, আপালা, ঘোষা, গোপা, বিশ্বহারা, গার্গী। এইসব মহিলারা বেসিক্যালি মানে খুব ইন্টেলিজেন্ট মহিলা ছিল। ইন্টেলিজেন্ট মহিলা বেসিক্যালি কারা হয়ে যাচ্ছে? লোপামুদ্রা, সিক্তা, আপালা, ঘোষা, গোপা, বিশ্বহারা, গার্গী। আচ্ছা, এই সময় কিছু মহিলা বিবাহ করতো না। ঋগ্বৈদিক এরাতে কিছু মহিলা বিবাহ করতো না। বিবাহ না করা মহিলাকে কি বলা হতো? আনম্যারিড ওম্যানকে কি বলা হতো? আমাজু বলা হতো। আনম্যারিড ওম্যানকে কি বলা হতো? আনম্যারিড মহিলাকে কি বলা হতো? আমাজু। আচ্ছা, যেসব মহিলারা খুব মানে পড়াশোনায় ভালো ছিল, মানে এডুকেটেড মহিলা, তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। তাদেরকে কী বলা হতো? ব্রহ্মবাদিনী। এরা ভেরি ইন্টেলিজেন্ট ওমেন ছিল, বুঝতে পারছো? আর ইন্টেলিজেন্ট ওমেনের মধ্যে এইসব পড়ে যাচ্ছে, বুঝতে পারছো? এদের নাম অনেক জায়গায় আসলে পরীক্ষায় আসতে পারে। লোপামুদ্রা, ঘোষা, আপালা, বুঝতে পারছো? গোপা, বিশ্বহারা। আচ্ছা, এইবারে কিছু দেবদেবের মানে দেবতাদের বর্ণনা করা আছে এই ঋগ্বৈদিক লিটারেচারে। যে দেবতার ব্যাপারে বর্ণনা করা আছে সেগুলো কী হয়ে যাচ্ছে? ইন্দ্রদেব। সবথেকে বেশি বর্ণনা করা আছে এই ইন্দ্রদেবের ব্যাপারে। ঋগ্বৈদিক মানে লিটারেচারে 250 বার এই ইন্দ্রদেবের বর্ণনা আছে। 250 বার, বুঝতে পারছো? 250 বার এই ইন্দ্রদেবের বর্ণনা করা আছে। আর ইন্দ্রকে পুরন্দর বলা হতো। ইন্দ্রকে কী বলা হতো? পুরন্দর বলা হতো। এছাড়াও এখানে অগ্নিদেবের বর্ণনা পাওয়া গেছে। অগ্নিদেবের বর্ণনা এর মানে সেকেন্ড, মানে যদি বলা হয় সেকেন্ড কোন দেবতার বর্ণনা পাওয়া গেছে, সেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি অগ্নিদেবের বর্ণনা 200 বার মানে উল্লেখ করা আছে ঋগ্বৈদিক লিটারেচারে। আচ্ছা, অগ্নিদেব বেসিক্যালি কার হয়ে যাচ্ছে? অগ্নিদেব হয়ে যাচ্ছে গায়ত্রী মন্ত্র, বুঝতে পারছো? গায়ত্রী মন্ত্র। অগ্নিদেবের মধ্যে বেসিক্যালি গায়ত্রী মন্ত্র, যে সূর্যের যে, বুঝতে পারছো? গায়ত্রী মন্ত্র, অগ্নিদেবের বর্ণনা পাওয়া গেছে। আচ্ছা, তারপরে দেখো 3rd মণ্ডলে এই মানে গায়ত্রী মন্ত্রের ব্যাপারে বর্ণনা করা আছে। এছাড়া জল মানে জলের দেবতা কে? জলের দেবতা হয়ে যাচ্ছে বরুণদেব। জলের দেবতা কে হয়ে যাচ্ছে? বরুণদেব। আচ্ছা, এছাড়া সোমদেবতা কে হয়ে যাচ্ছে? সোমদেবতার ব্যাপারে বর্ণনা করা আছে 9 নম্বর মণ্ডলে। 9 নম্বর মণ্ডলে সোমদেবতার ব্যাপারে বর্ণনা করা আছে 114 বার এই ঋগ্বৈদিক লিটারেচারে এর উল্লেখ আছে। এছাড়া মরুদ দেবতার বর্ণনা করা আছে। মরুদ্দেব হয়ে যাচ্ছে বেসিক্যালি তুফানদেব। তুফানদেবকে কী বলা হয়? মরুদ্দেব।
এছাড়া পর্জন্যদেবের বর্ণনা করা হয়েছে। পর্জন্যদেব বর্ষার দেবতা। এছাড়াও অরণ্যানী কার দেবতা? জঙ্গলের দেবতাকে অরণ্যানী বলা হয়। আচ্ছা, রুদ্র কার দেবতা? রাগের দেবতা। রুদ্র রাগের দেবতা, ইনি ঔষধের সংরক্ষক হিসেবে মানে পরিচিত ছিলেন। উপবেদ, দেখে রাখো উপবেদ, কিছু কিছু বেদের উপবেদ আছে। যেমন যদি মনে রাখার চেষ্টা করো, ঋগ্বেদের উপবেদ কী হয়ে যাচ্ছে? আয়ুর্বেদা। ঋগ্বেদের উপবেদ কী হয়ে যাচ্ছে? আয়ুর্বেদা। এই উপবেদটা কি? এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি অ্যাপ্লায়েড নলেজ। বেদের অ্যাপ্লায়েড নলেজ কী হয়ে যাচ্ছে বেসিক্যালি? তোমার এই উপবেদ। আচ্ছা, যদি বলো আয়ুর্বেদ কি, মানে আয়ুর্বেদ কোন বেদের উপবেদ? এটা ঋগ্বেদের উপবেদ, বুঝতে পারছো? এটা কে রচনা করেন? এটা রচনা করেন প্রজাপতি রচনা করেন ঋগ্বেদ। আচ্ছা, তারপরে যদি দেখো মেডিসিনের দেবতা বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? এই আয়ুর্বেদের, বুঝতে পারছো? মেডিসিন। আচ্ছা, যাই হোক, মেডিসিন কোন বেদের রিলেটেড হয়ে যাচ্ছে? এটা বেসিক্যালি ঋগ্বেদ রিলেটেড হয়ে যাচ্ছে, আয়ুর্বেদা। আচ্ছা, এছাড়া এবারে দেখবো সামবেদের রচনা কে করেন? সামবেদের রচনা করেন ঋষি নারদ ঋষি রচনা করেন। এটা বেসিক্যালি মিউজিক রিলেটেড, সামবেদ বেসিক্যালি মিউজিক রিলেটেড। এটার মানে উপবেদ কী হয়ে যাচ্ছে? গন্ধর্ববেদ। সামবেদের উপবেদ কী হয়ে যাচ্ছে? গন্ধর্ববেদ। এছাড়া আছে ধনুর্বেদা বেসিক্যালি কার উপবেদ? যদুবেদের উপবেদ কী হয়ে যাচ্ছে? যদুবেদের উপবেদ হয়ে যাচ্ছে ধনুর্বেদ। যদুবেদের ব্যাপারে কি মানে ধনুর্বেদের ব্যাপারে কে বর্ণনা করেন? বিশ্বমিত্র এর ব্যাপারে বর্ণনা করেন। এখানে মানে তোমার তীরন্দাজের ব্যাপারে বর্ণনা করা আছে, আর্ট অফ আর্চারি। আচ্ছা, এছাড়াও শিল্পবেদের বর্ণনা করা আছে কোথায়? এটা অথর্ববেদে করা আছে শিল্পবেদের বর্ণনা। এটা বেসিক্যালি আর্কিটেকচারের দেবতা, বুঝতে পারছো? আর্কিটেকচার। আর এই অথর্ববেদ কে রচনা করেন? অথর্ববেদ রচনা করেন বিশ্বকর্মা। ঋগ্বৈদিক এরাতে বেসিক্যালি টোটাল 33খানা দেবতার বর্ণনা পাওয়া গেছে। আচ্ছা, ঋগ্বৈদিক এরাতে কোন লিপিতে লেখা হতো? এটা বেসিক্যালি ব্রাহ্মণী লিপিতে লেখা হতো। ব্রাহ্মণী লিপি মনে রাখবে। অরণ্যক কি? পরীক্ষায় আসতে পারে। অরণ্যক হয়ে গেল জঙ্গলে পাওয়া জ্ঞান, নলেজ অফ ফরেস্ট। জঙ্গলে পাওয়া জ্ঞানকে কী বলা হয়? অরণ্যক। এছাড়া উপনিষদ কি? টোটাল 108খানা উপনিষদ আছে। অরণ্যক মানে যদি দেখো অরণ্য কী হয়ে যাচ্ছে? বেসিক্যালি জঙ্গলে পাওয়া জ্ঞান। উপনিষদ টোটাল 108টা আছে। উপনিষদ জিনিসটা কি? গুরুর কাছে বসে পাওয়া জ্ঞানকে কী বলা হয়? উপনিষদ। বেদের ফিলোসফি যদি বলা হয় সেটা কী হয়ে যাচ্ছে? উপনিষদ। বেদের ফিলোসফি হয়ে যাচ্ছে বেসিক্যালি উপনিষদ, ফিলোসফি অফ বেদা। আচ্ছা, এই ঋগ্বৈদিক এরাতে লোহাকে কী বলা হতো? কৃষ্ণ আয়স। তামাকে কী বলা হতো? লোহিত আয়স। কিছু কিছু জায়গায় মানে তামাকে আয়সও বলা হয়েছে, শুধু আয়স। আচ্ছা, এছাড়া বলো যদি নিস্ক, সোনার গয়নাকে কী বলা হতো? নিস্ক। আর রুকাম কাকে বলা হতো? গলার হারকে কী বলা হতো? নিক অর্নামেন্টকে কী বলা হতো? রুকাম। আমরা বেসিক্যালি কী দেখেছি? আমরা দেখেছি বেসিক্যালি সর্বপ্রথম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন স্টার্ট হয়। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হওয়ার পরে ঋগ্বৈদিক এরা এখন চলছে। তারপরে বেসিক্যালি কী আসবে? লেটার বৈদিক এরা। তারপরে বেসিক্যালি কী আসবে? মহাজনপদের এরা। এই মহাজনপদের মধ্যে বেসিক্যালি ষোড়শ মহাজনপদের উদ্ভব ঘটবে। 16খানা মহাজনপদের উদ্ভব ঘটবে। এখানে 16খানা রাজা, তাদের মধ্যে যুদ্ধ চলবে, সেই সবের ব্যাপারে জানবো। এখন বেসিক্যালি আমাদের টপিক চলছে এইটা। আচ্ছা, ঋগ্বেদের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক বেসিক্যালি যদি বোঝার চেষ্টা করো, ঋগ্বেদের ক্ষেত্রে বা প্রত্যেকটা বেদের ক্ষেত্রে কিছু কিছু ব্রাহ্মণ গ্রন্থ আছে, অরণ্য গ্রন্থ আছে, আর উপনিষদ গ্রন্থ আছে। ব্রাহ্মণ গ্রন্থ, অরণ্য গ্রন্থ আর উপনিষদ গ্রন্থ। আচ্ছা, ঋগ্বেদের যদি বলা হয় ব্রাহ্মণ গ্রন্থ কি? ঋগ্বেদের ক্ষেত্রে ব্রাহ্মণ গ্রন্থ হয়ে যাচ্ছে অ্যাত্রেয় আর কস্কেয়। এর অরণ্য গ্রন্থও কিন্তু অ্যাত্রেয় কস্কেয়। উপনিষদও হয়ে যাচ্ছে অ্যাত্রেয় কস্কেয়। এর শর্ট ট্রিক্স মনে রাখবে 1। ঋগ্বেদের ক্ষেত্রে কী হয়ে গেল? 1 অ্যাত্রেয় কস্কেয়। ব্রাহ্মণ গ্রন্থ, অরণ্য গ্রন্থ, উপনিষদ সব কিন্তু অ্যাত্রেয় কস্কেয়, বুঝতে পারছো? আচ্ছা, এবার যদি বলে সামবেদের ব্রাহ্মণ গ্রন্থ হয়ে যাচ্ছে যামিনী। তাণ্ডব, খণ্ডবিষ এগুলো সব কী হয়ে যাচ্ছে? ব্রাহ্মণ গ্রন্থ। যামিনী, তাণ্ডব, খণ্ডবিষ। আচ্ছা, এছাড়া অরণ্য গ্রন্থ হয়ে যাচ্ছে বেসিক্যালি যামিনী আর ছন্দক হয়ে যাচ্ছে কি? অরণ্য গ্রন্থ। এছাড়াও আছে যামিনী, ছন্দক আর কেন। যামিনী, ছন্দক, কেন এইগুলো হয়ে যাচ্ছে বেসিক্যালি উপনিষদ। সামবেদের উপনিষদ কী হয়ে যাচ্ছে? যামিনী, ছন্দক, কেন।
আচ্ছা যদি বলা হয় ছন্দকটা কী, সবথেকে ওল্ডেস্ট বেদ, ওল্ডেস্ট উপনিষদ, সবথেকে ওল্ডেস্ট উপনিষদ কী হয়ে যাচ্ছে বেসিক্যালি এই ছন্দক উপনিষদ। আচ্ছা এইবারে দেখব মানে যদুবেদের আর বেসিক্যালি অথর্ববেদের, এই দুটো বেদ বাকি আছে। টোটাল কটা বেদ? 4টে বেদ আমরা জানি, ঋক, সাম, যদু, অথর্ব। যদুবেদের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, ব্রাহ্মণ গ্রন্থ, তেত্রীয় শতপথ, তেত্রীয় শতপথ, এর শর্ট ফর্ম কী লাগবে মনে রাখবে, তেস, 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 তেত্রীয় শতপথ, তেত্রীয় শতপথ মানে যদুবেদের ক্ষেত্রে হয় তেত্রীয় শতপথ। এর ব্রাহ্মণ গ্রন্থ যদি বলা হয় অরণ্য গ্রন্থ আর উপনিষদ, কিন্তু তিনটেই তেত্রীয় শতপথ। এর সাথে সাথে উপনিষদ আরও কিছু কিছু অ্যাড আছে, যেমন উপনিষদের মধ্যে পড়ে যাচ্ছে ঈশ উপনিষদ, কঠ উপনিষদ, শ্বেতাম্বর উপনিষদ, আচ্ছা বৃহদারণ্যক উপনিষদ, এগুলোও কিন্তু হয়ে যাচ্ছে, এদের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা যদি বলা হয় যে মানে তোমার এর বেসিক্যালি কী হয়, ঈশ উপনিষদের মধ্যে কী আছে, ঈশ উপনিষদের বেসিক্যালি নিষ্কাম কর্মের ব্যাপারে বর্ণনা করা আছে, এছাড়াও গীতাতেও বর্ণনা করা আছে, ঈশ উপনিষদের মধ্যেও কিন্তু বর্ণনা করা আছে। নিষ্কাম কর্মের ব্যাপারে বর্ণনা করা আছে কোথায়? ঈশ উপনিষদে, ঈশ উপনিষদে। আচ্ছা বৃহদারণ্যক সবথেকে লার্জেস্ট বলে মনে করা হয়, বৃহদারণ্যক সবথেকে লার্জেস্ট বলে মনে করা হয়। আচ্ছা তারপরে যদি দেখো গোপথ, গোপথের বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, গোপথের ব্রাহ্মণ গ্রন্থ অথর্বর ব্রাহ্মণ গ্রন্থ গোপথ, ও অথর্বর মানে বেদের ব্রাহ্মণ গ্রন্থ হয়ে যাচ্ছে গোপথ। এর কোনো বেসিক্যালি অরণ্য গ্রন্থ নেই, এর কোনো অরণ্য গ্রন্থ নেই, এর বেসিক্যালি আছে উপনিষদ, মুন্ডক, প্রশ্ন, মান্ডুক, মুন্ডক, প্রশ্ন, মান্ডুক। এটা খুব ইম্পর্টেন্ট, মুন্ডক আর মান্ডুকের মধ্যে অনেকে কনফিউশন করে ফেলে, এটা দুটো কিন্তু জিনিস আছে, এর মধ্যে অনেক কিছু আছে। যদি বলা হয় মুন্ডকের মধ্যে পাওয়া গেছে কি সত্যমেব জয়তে, মুন্ডকের মধ্যে পাওয়া গেছে সত্যমেব জয়তে, মুন্ডকের মধ্যে সত্যমেব জয়তে পাওয়া গেছে। আর মান্ডুকের মধ্যে কি পাওয়া গেছে, মান্ডুকের মধ্যে স্মলেস্ট পাওয়া গেছে, মান্ডুকটা সবথেকে স্মলেস্ট উপনিষদ। আচ্ছা যেগুলো বললাম সেটার একটা কিছু কিছু মানে যেগুলো পরীক্ষায় এসছে সেগুলো দেখো। ছন্দক উপনিষদ, এটা সবথেকে ওল্ডেস্ট। এটা কোন বেদের উপবেদ, মানে তোমার যদি দেখার চেষ্টা করো, এটা হয়ে যাচ্ছে সামবেদের উপবেদ, সামবেদ উপবেদ বলছি, এটা উপনিষদ, বুঝতে পারছো, উপনিষদ। আচ্ছা বৃহদারণ্যক কী হয়ে যাচ্ছে, কার উপনিষদ, বৃহদারণ্যক কার উপনিষদ, এটা যদুবেদের উপনিষদ বৃহদারণ্যক। বৃহদারণ্যক থেকে কিছু কিছু ওয়ার্ড পাওয়া গেছে, সেগুলো কী হয়ে যাচ্ছে, তমসমা জ্যোতির্গময়, তমসমা জ্যোতির্গময় অনেক জায়গায় লেখা থাকে দেখবে, তমসমা জ্যোতির্গময়, তমসমা জ্যোতির্গময়। এটা কোথায় লেখা, কোথা থেকে এসেছে, এটা বেসিক্যালি বৃহদারণ্যক গ্রন্থ থেকে এসছে, বৃহদারণ্যক থেকে এসছে তমসমা জ্যোতির্গময়। এই বৃহদারণ্যকের মধ্যে পুনর্জন্মের কথা বলা আছে, পুনর্জন্মের কথা বলা আছে বেসিক্যালি বৃহদারণ্যকের মধ্যে। এছাড়া কঠ উপনিষদের মধ্যে যম আর নচিকেতার প্রেম কাহিনীর ব্যাপারে বর্ণনা করা আছে। আচ্ছা যদি বলা হয় কঠ উপনিষদ কার হয়ে যাচ্ছে, কঠ উপনিষদ বেসিক্যালি যদুবেদের উপবেদ, উপবেদ বলছি মানে তোমার উপনিষদ সরি। আচ্ছা এইবারে বেসিক্যালি কিছু কিছু বেদের ব্যাপারে জানবো, যেমন ঋগ্বেদ সবথেকে ওল্ডেস্ট, সেই রকমই সামবেদের ব্যাপারে যদি দেখার চেষ্টা করো, সামবেদ বেসিক্যালি সঙ্গীত রিলেটেড। এই বেদটা কোন রিলেটেড, এটা বেসিক্যালি সঙ্গীত রিলেটেড, সঙ্গীত বেদ মানে রিলেটেড কী হয়ে যাচ্ছে বেসিক্যালি সামবেদ, মিউজিক রিলেটেড। আচ্ছা এর মধ্যে কতগুলো শ্লোক আছে, এর মধ্যে 1549খানা শ্লোক আছে, 1549খানা এখানে শ্লোক আছে। এর মধ্যে টোটাল 75খানা মেন শ্লোক, বাদবাকি সব ঋগ্বেদ থেকে কপি পেস্ট। আচ্ছা এই ঋগ্বেদের পুরোহিতদের কী বলা হতো, ঋগ্বেদের পুরোহিতদের বলা হতো উদ্গাতা, ঋগ্বেদের পুরোহিতদের বলা হতো হোত্রা, আর এখানে মানে সামবেদের পুরোহিতদের কী বলা হতো, এখানে উদ্গাতা বলা হতো, উদ্গাতা। সামবেদের পুরোহিতদের কী বলা হয়, উদ্গাতা। ঋগ্বেদের কী বলা হতো, হোত্রা। আচ্ছা সারেগামা পাধানিসা, এই যে আমাদের সপ্ত সুর, সারেগামা পাধানিসা, এই যে সপ্ত সুরটা বেসিক্যালি এই সামবেদ থেকেই এসেছে, সামবেদ থেকে এই সপ্ত সুরের ব্যাপারে জানা যায়। বেসিক্যালি তোমরা মনে রাখবে সামবেদের মধ্যে মানে সামবেদের মধ্যে যদি বলা হয়, সামবেদ বেসিক্যালি এটা মিউজিক রিলেটেড, এর পুরোহিতদের কী বলা হয়, উদ্গাতা। এখান থেকে টোটাল সপ্ত সুর এসছে, সারেগামা পাধানিসা, এই সপ্ত সুর বেসিক্যালি কোথা থেকে এসছে, এটা বেসিক্যালি তোমার বেসিক্যালি সামবেদ থেকে এসছে। আচ্ছা এবারে যদি দেখো যদুবেদের ব্যাপারে, ঋগ্বেদ দেখেছি, এবারে মানে তোমার সামবেদ দেখলাম, সামবেদের বেসিক্যালি পুরোহিতদের কী বলা হয়, উদ্গাতা, ঋগ্বেদের হোত্রা। আর যদি বলা হয় যদুবেদের পুরোহিতদের কী বলা হয়, অধ্রাবু বলা হয়, যদুবেদের পুরোহিতদের কী বলা হয়, অধ্রাবু। এই যদুবেদের মধ্যে কর্মকাণ্ডের ব্যাপারে বর্ণনা করা আছে, কর্মকাণ্ড বেসিক্যালি পুরোহিতদের যজ্ঞ অনুষ্ঠান বিধির যে মানে যে যজ্ঞ অনুষ্ঠান বিধি সেটাকে কী বলা হয়, কর্মকাণ্ড বলা হয়, কর্মকাণ্ডের ব্যাপারে বর্ণনা করা আছে এখানে। আচ্ছা এর মধ্যে টোটাল 1990খানা শ্লোক আছে, 1990খানা শ্লোক। এই যদুবেদের মধ্যে দুটো ভাগ আছে, কৃষ্ণ যজুর্বেদ আর একটা শুক্ল যজুর্বেদ, একটা শুক্ল যজুর্বেদ আর একটা কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ কী হয়ে যাচ্ছে আর কৃষ্ণ যজুর্বেদ কী হয়ে যাচ্ছে,
শুক্ল যজুর্বেদ যদি বলা হয়, শুক্ল যজুর্বেদ এটা মানে কাহিনীর আকারে আছে, কৃষ্ণ কাহিনীর আকারে আছে, কৃষ্ণ কাহিনীর আকারে আছে, এটা উল্টো লিখে ফেলেছি, কৃষ্ণ কাহিনীর আকারে আছে। আর শুক্ল কি, শুক্ল মেয়েদের নাম, মেয়েরা কবিতা পড়তে ভালোবাসে, এটা মনে রাখবে। শুক্ল যজুর্বেদ মানে পোয়েট্রি রিলেটেড, কবিতা রিলেটেড। আচ্ছা এবারে দেখো যদি অথর্ববেদ, অথর্ববেদ কে রচনা করেন? অথর্ববেদ রচনা করেন ঋষি অথর্ব, ঋষি অথর্ব অথর্ববেদ রচনা করেন। এটা বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, জাদু টোনা, বুঝতে পারছো? জাদু টোনার ব্যাপারে কোন বেদে বর্ণনা করা আছে? এটা অথর্ববেদে বর্ণনা করা আছে। অথর্ববেদে টোটাল 6000খানা শ্লোক আছে। আর এর ব্রাহ্মণদের কি বলা হয়? ব্রহ্মা। এর ব্রাহ্মণ মানে কি বলা হয়? ব্রাহ্মণদের বলা হয় ব্রহ্মা। আচ্ছা এর ব্যাপারে পুরোপুরি ডিটেলসে আছে, আরও বলে দেবো। এর পুরোহিতদের কী বলা হয়? ব্রহ্মা। প্রিস্টদের কী বলা হয়? ব্রহ্মা। এখানে থেকে সর্বপ্রথম গোত্র শব্দটা ইউজ করা হয়। আমরা যে অনেক গোত্র, এ ওই গোত্রের, সে ওই গোত্রের, এই গোত্র শব্দটা সর্বপ্রথম এখানে এসছে, এখান থেকেই এসছে। এটা অথর্ববেদ থেকেই এসছে। গোত্র শব্দটা কোথা থেকে এসছে? গোত্র শব্দটা অথর্ববেদ থেকেই এসছে। সভা এবং সমিতি, প্রজাপতির 2 পুত্রী, এটা কোথা থেকে এসছে? এটা এসছে অথর্ববেদ থেকেই এসছে। সভা এবং সমিতি, প্রজাপতির 2 পুত্রী, এটা বর্ণনা পাওয়া গেছে অথর্ববেদ থেকে। আচ্ছা এখান থেকে পাওয়া গেছে আরও একটা মানে শ্লোক, বেসিক্যালি ভূমি মাতা আমি তার পুত্র, ভূমি মাতা আমি তার পুত্র, এইটাও পাওয়া গেছে কোথা থেকে? অথর্ববেদ থেকে পাওয়া গেছে, ভূমি মাতা আমি তার পুত্র। সিলভার মানে যদি বলা হয় মানে তোমার সিলভার আর সুগার কেন মানে আখ, এগুলো কোথা থেকে পাওয়া গেছে? মানে এগুলো সর্বপ্রথম এখান থেকেই পাওয়া গেছে, অথর্ববেদের টাইম পিরিয়ড থেকে। আচ্ছা যে আমরা দেখেছি ঋগ্বেদের মানে তোমার সব কটা ব্রাহ্মণ গ্রন্থ, উপনিষদ সব কিছুই কিন্তু অ্যাত্রেয় আর কস্কেয়, অ্যাত্রেয় আর কস্কেয়। অ্যাত্রেয় কস্কেয় কে রচনা করেন? অ্যাত্রেয় রচনা করেন মহিদাস, কস্কেয় রচনা করেন কুশিতক। অ্যাত্রেয় মানে রচনা করেন মহিদাস, কস্কেয় রচনা করেন কুশিতক, কুশিতক। আচ্ছা যদি বলা হয় কুশিতক, অ্যাত্রেয়তে বলা আছে যে কোনো সমস্যার কিন্তু বেসিক্যালি 3টে কারণ হয়। এক জ্বর, জমিন আর জরু, মানে জরু মানে কি? বউ, বুঝতে পারছো? এই মানে বেসিক্যালি এই 3টে কারণেই বেসিক্যালি মানে দ্বন্দ্ব হয়। আচ্ছা এখানে আরও বলা আছে রাজ্য এবং রাজার উৎপত্তি কিভাবে হয়। তারপর রাজসীয় যজ্ঞের ব্যাপারে কিছু কিছু বর্ণনা করা আছে, যেমন অশ্বমেধ যজ্ঞ, এই টাইপের যজ্ঞের ব্যাপারে বর্ণনা করা আছে। আচ্ছা যাই হোক, দেখো এবারে সামবেদের ব্যাপারে। সামবেদের রচয়িতাকে, সামবেদের রচয়িতা করেন যামিনী আর সুকর্মা, যামিনী আর সুকর্মা সামবেদের রচয়িতা করেন যামিনী সুকর্মা, যামিনী সুকর্মা। তাণ্ডব, তাণ্ডব যে আমরা দেখেছি সামবেদের রিলেটেড বেসিক্যালি কি? তাণ্ডব। তাণ্ডবকে কি বলা হয়? তাণ্ডবকে বলা হয় মহাব্রাহ্মণ, তাণ্ডবকে বলা হয় মহাব্রাহ্মণ। তাণ্ডবের মধ্যে বেসিক্যালি 25খানা চ্যাপ্টার আছে, যার কারণে একে পঞ্চবিশও বলা হয়। তাণ্ডবকে কী বলা হয়? পঞ্চবিশ বলা হয়, তাণ্ডবকে পঞ্চবিশ বলা হয়। আচ্ছা এছাড়াও এখানে এই তাণ্ডবকে কী বলা হয়? অদ্রাবু মহাব্রাহ্মণ, অদ্রাবু মহাব্রাহ্মণও বলে, অদ্রাবু মহাব্রাহ্মণ। এই মহাব্রাহ্মণ বুঝতে পারছো? মহাব্রাহ্মণ, মহাব্রাহ্মণ, এটাকে কী বলা হয়? অদ্রাবু মহাব্রাহ্মণ। আচ্ছা এছাড়াও ছন্দক উপনিষদ, ছন্দক উপনিষদে কৃষ্ণের ব্যাপারে বর্ণনা করা আছে, ছন্দক উপনিষদে কৃষ্ণের ব্যাপারে বর্ণনা করা আছে। এটা কি ছন্দক উপনিষদ কার, কোন রিলেটেড? এটা বেসিক্যালি তোমার বেসিক্যালি হয়ে যাচ্ছে সামবেদ রিলেটেড। আচ্ছা যদুবেদের যদি বলা হয়, যদুবেদ, যদুবেদ বেসিক্যালি রিচুয়ালসের ব্যাপারে বর্ণনা করা আছে, যদুবেদের রিচুয়ালসের ব্যাপারে বর্ণনা করা আছে। এখানে কর্মকাণ্ডের ব্যাপারে জানা যায়, কর্মকাণ্ডের ব্যাপারে কোথায় জানা যায়? যদুবেদে জানা যায় কর্মকাণ্ড। এখানে যজ্ঞ হতো, যজ্ঞ, বুঝতে পারছো? এই সময় যজ্ঞ হতো। আচ্ছা সৎপদ বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? সৎপদ মানে মানে সৎপদ যে একটা গ্রন্থ আছে, সৎপদ ব্রাহ্মণ গ্রন্থ, এখানে কি বলা আছে? স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে। অনেক জায়গায় দেখবে দেবদেবীদের মধ্যে যদি দেখো অর্ধাঙ্গিনী রূপ অনেক জায়গায় দেখায়। এই অর্ধাঙ্গিনী শব্দটা কোথায় প্রথম পাওয়া গেছে? এটা পাওয়া গেছে শতপদ ব্রাহ্মণ গ্রন্থে, শতপদ ব্রাহ্মণ গ্রন্থে এই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে। আচ্ছা এছাড়াও যদি দেখো তেত্রীয় উপনিষদ, আমি ভুলভাল বলছি, তেত্রীয় উপনিষদ, তেত্রীয় উপনিষদের মধ্যে কি আছে? বেসিক্যালি তেত্রীয় উপনিষদের মধ্যে আছে অতিথি দেবো ভব, অতিথি দেবের সমান, অতিথি দেবতাদের সমান। তেত্রীয় উপনিষদে কী বলা আছে? অতিথি দেবো ভব, অতিথি দেবো ভব তেত্রীয় উপনিষদে আছে। আচ্ছা এছাড়া অথর্ববেদ, অথর্ববেদের মধ্যে আছে বেসিক্যালি অথর্ববেদ কোথায় ছড়িয়েছিল? এটা মগধ, পাটনা এইসব এরিয়ায় ছড়িয়েছিল। আচ্ছা এখানে ব্রাত্য বলা হতো, অথর্ববেদকে বেসিক্যালি ব্রাত্য বলা হতো, ব্রাত্য। ব্রাহ্মণ গ্রন্থ বেসিক্যালি কী আছে? অথর্ববেদের ব্রাহ্মণ গ্রন্থ হয়ে যাচ্ছে গোপথ, একটাই মাত্র ব্রাহ্মণ গ্রন্থ আছে, গোপথ ব্রাহ্মণ। এছাড়া আছে কি? উপনিষদের মধ্যে পড়ে যাচ্ছে বেসিক্যালি মুন্ডক, মান্ডুক আর প্রশ্ন।
মুন্ডক থেকে পাওয়া গেছে সত্যমেব জয়তে, আর মান্ডুকের থেকে পাওয়া গেছে এটা স্মলেস্ট। একটা জিনিস তোমরা মনে রাখতে পারবে, এই মান্ডুক আর মুন্ডুকের মধ্যে অনেক জিনিস গুলিয়ে যেতে পারে। ধরো তোমাকে কেউ কোনো কিছু কোথাও মিথ্যা কথা বলতে বলেছে, তুমি কি বলবে? তোমার মুন্ডু সত্যমেব জয়তে, মুন্ডু সত্যমেব জয়তে, বুঝতে পারছো? মুন্ডু থেকে সত্যমেব জয়তে, আর মান্ডুক থেকে বেসিক্যালি স্মলেস্ট। মানে এটা বেসিক্যালি মজার ছলে বলছি, মানে তোমার যেটা তুমি যেভাবে মনে রাখতে পারবে, মনে রাখাটাই মেন কথা। কীভাবে তুমি মনে রাখবে তোমার ব্যাপার। মুন্ডক বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? সত্যমেব জয়তে, তোমার মুন্ডু সত্যমেব জয়তে। আচ্ছা, এবারে যদি দেখো বেদাঙ্গ, বেদাঙ্গর মধ্যে টোটাল আছে 6খানা। বেদাঙ্গ কটা আছে? 6টা। এখানে বেসিক্যালি শিক্ষার কথা বলা আছে, নিরুক্ত, কল্প, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ, এদের কথা বলা আছে। শিক্ষাকে নাকের সমতুল্য করা হয়েছে, কল্প হাত, ব্যাকরণ হয়ে যাচ্ছে মুখ, নিরুক্ত হয়ে যাচ্ছে কান, ছন্দ হয়ে যাচ্ছে পা, জ্যোতিষ হয়ে যাচ্ছে নেত্র। জ্যোতিষ কী হয়ে যাচ্ছে? নেত্র। আচ্ছা, শিক্ষাকে বেসিক্যালি কী বলা হয়? শিক্ষা বেসিক্যালি উচ্চারণ রিলেটেড, শিক্ষা উচ্চারণ করতে হবে, শিক্ষা উচ্চারণের সঙ্গে যুক্ত। তারপর যদি বলা হয় কল্প, কল্প রিচুয়ালসের সঙ্গে যুক্ত, রিচুয়ালসের সাথে বেসিক্যালি কল্প যুক্ত। ব্যাকরণ রচনা কে করেন? ঋষি পাণিনি ব্যাকরণ রচনা করেন। আচ্ছা, ঋষি পাণিনি ব্যাকরণ রচনা করেন, ঋষি পাণিনি অষ্টাধ্যায়, বুঝতে পারছো? আচ্ছা, এবার যদি দেখো নিরুক্ত, নিরুক্ত কে রচনা করেন? কশ্যপ ঋষি নিরুক্ত রচনা করেন। এখানে ভাষা বিজ্ঞানের ব্যাপারে বর্ণনা করা আছে। নিরুক্ত কে রচনা করেন? কশ্যপ ঋষি রচনা করেন। এখানে ভাষা বিজ্ঞানের কথা বর্ণনা করা আছে। ছন্দ, ছন্দ ছন্দ বেসিক্যালি পিঙ্গল ঋষি রচনা করেন, পিঙ্গল ঋষি। এর মধ্যে এটা বেসিক্যালি স্ট্যাঞ্জা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? স্ট্যাঞ্জা। জ্যোতিষকে রচনা করেন? লগধ মুনি, জ্যোতিষ রচনা করেন লগধ মুনি, লগধ মুনি জ্যোতিষ রচনা করেন। ঋষি কশ্যপ কী রচনা করেন? ঋষি কশ্যপ রচনা করেন নিরুক্ত। আচ্ছা, আমি যে বারবার বলছিলাম ঋগ্বেদের মানে উপবেদ কী হয়ে উপবেদ কী হয়ে যাচ্ছে? আয়ুর্বেদা। ঋগ্বেদের উপবেদ আয়ুর্বেদা। সামবেদের উপবেদ কী হয়ে যাচ্ছে? গন্ধর্ববেদ, গন্ধর্ব। যজুর্বেদের উপবেদ কী হয়ে যাচ্ছে? ধনুর্বেদা। অথর্ববেদের উপবেদ কী হয়ে যাচ্ছে? শিল্পবেদা। আচ্ছা, বেসিক্যালি যদি কোন রিলেটেড দেখার চেষ্টা করো, মানে যদি দেখো ঋগ্বেদ বেসিক্যালি মেডিসিন রিলেটেড, মেডিসিন রিলেটেড। সামবেদ কী হয়ে যাচ্ছে? সামবেদ সঙ্গীত রিলেটেড, সঙ্গীত, সঙ্গীতের সঙ্গে যুক্ত। যদুবেদ বেসিক্যালি যুদ্ধ করার ব্যাপারে বর্ণনা করা আছে, যদুবেদে যুদ্ধ করার ব্যাপারে বর্ণনা করা আছে। অথর্ববেদে কী আছে? বেসিক্যালি এখানে আর্কিটেকচারের ব্যাপারে বর্ণনা করা আছে, আর্কিটেকচার মানে শিল্পের ব্যাপারে বর্ণনা করা আছে। যদি বলা হয় কে রচনা করেছেন, বেসিক্যালি তোমরা যদি দেখো এখানে ঋগ্বেদ কে রচনা করেছেন এটা তোমরা কমেন্টে জানাও। আচ্ছা, আর এখানে বাদবাকি সব কটা লিখে দিয়েছি, দেখে নিও। আচ্ছা, এই সময় ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে বেসিক্যালি তোমার দুরকম বিবাহ হতো, এক অনুলোম বিবাহ আর একটা প্রতিলোম বিবাহ, অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহ।